বলরাম, দাঁড়া দাঁড়া, তুই হঠাৎ ভেতরে কেন যাচ্ছিস? হ্যাঁ, আমি জগাকে দেখতে যাচ্ছি। না, মহিমাময়ের সঙ্গে তোর দেখা হওয়া সম্ভব নয়। কারণ হলো তার তো জ্বর এসেছে। তিনি এখন অনশন করে অন্য ঘরে আছেন। সত্যি জগার সাথে দেখা করতে পারবো না? না, কোনোভাবেই দেখা করা যাবে না। বলরাম, তোমার কি হয়েছে? পড়াশোনায় মন না দিয়ে এভাবে চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? গুরুমা, আমার বন্ধুর জ্বর হয়েছে। ওর কথা ভেবে আমার মন ভালো নেই। এতে মন খারাপ করার কি আছে? যদি তোমার বন্ধুর জ্বর হয়ে থাকে তাহলে বৈদ্যর কাছ থেকে ওষুধ এনে তোমার বন্ধুকে দাও আর তাকে সেবা শুশ্রূষা করো। দেখবে সে ঠিক হয়ে যাবে। জগার মা তো তার কাছে নেই, তার সেবা শুশ্রূষা কে করবে? না না, আমাকেই দেখাশুনো করতে হবে। জগা, জগা, বন্ধু, আমার কথা শুনতে পাচ্ছ কি? তোমার জ্বর হয়েছে শুনে আমার একটুও ভালো লাগছে না। তুমি একটু বাইরে আসবে? তোমার সাথে দেখা করব। হ্যাঁ বলরাম, সখা, কি হয়েছে বলো? জগা, তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমি তোমার সেবা করব। দেখো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বলরাম, আমায় একটু ধরো, চলো যাই। জগা, তুমি যতদিন না সুস্থ হচ্ছ তুমি আমাদের বাড়িতেই থাকো। তুমি শুয়ে থাকো, বৈদ্যমশাইয়ের কাছে যাচ্ছি, ওনার থেকে ওষুধ নিয়ে আসবো। তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। বৈদ্যমশাই প্রণাম, আমি ওষুধ নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, কার কি হয়েছে বলো। আমার বন্ধুর জ্বর হয়েছে, ওর শরীর খুব খারাপ, ওর জন্য একটু ওষুধ দিন না। আচ্ছা, তার বয়স কত? বয়স কত তা জানি না, ওকে আমার মতো দেখতে, তবে আমার থেকে অনেক বড়। বেশ বেশ, এই নাও ওষুধ, রোগীকে দিনে 2 বার খাওয়াবে, ঠিক আছে? সে ভালো হয়ে যাবে। যাও বাবা যাও। জগা, দেখো, তোমার জন্য ওষুধ এনেছি। বৈদ্যমশাই বলেছেন তুমি ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে। আ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আ আ, আ, আ। গজপতি মহারাজের জয় হোক। মহারাজ, আমি একটি অশুভ খবর নিয়ে এসেছি। অনশন ঘরের মধ্যে মহিমাময় নেই মহারাজ। এ তো অত্যন্ত চিন্তার বিষয়। মহিমাময় গেলেন কোথায়? সেনাপতি বটুকনাথ, মণিমা ঠিক কোথায় গিয়েছেন যথাশীঘ্র সন্ধান কর। যথাজ্ঞা মহারাজ। হে মহাবাহু, এই সাধারণ সেবকের দ্বারা কি এমন ভুল হয়ে গেল যে আপনি কিছু না জানিয়ে এখান থেকে চলে গেলেন? যদি কোনো দোষ হয়ে থাকে কৃপা করে আমায় ক্ষমা করে দেবেন প্রভু। বড় দেউলে ফিরে আসুন প্রভু, না হলে আমি অনাথ হয়ে যাব প্রভু। জগা, বন্ধু, তোমার এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে তো? হ্যাঁ বলরাম, আগের থেকে এখন অনেকটা ভালো লাগছে। তুমি একটুও চিন্তা করো না, তুমি একদম সুস্থ হয়ে যাবে। আরে কোথায় গেলে? আরে কিছু খেতে দাও গো। হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি।
আচ্ছা, আমাদের বলরাম কোথায় গেল? ও কি খাবে না? হ্যাঁ, সে খাবে। আমি এক্ষুনি তাকে ডেকে দিচ্ছি। বলরাম, ও বলরাম, খেয়ে যা বাবা এসে। বলরাম, আয় খেয়ে যা। হ্যাঁ মা, আমি আসছি। জগা, তুমি এখানে থাকো, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। আমরা একসাথে খাবো। হ্যাঁ গো, তুমি তো দেখছি আজ খিচুড়ি রান্না করেছো। আমাদের বলরাম তো খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তাই বানিয়েছি। মা, আমাকে আরেকটু দাও। আরে তোকে যা দিয়েছি সেটা খা, তারপর তোকে আরো দেব। না, আমাকে এক্ষুনি দাও। আরো নে, এবার খা। মা, আমি যাচ্ছি ঠাকুর ঘরে বসে খাবো। ঠাকুরের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল। আরে, তুমি কি শুনেছো? আমাদের প্রভু জগন্নাথ বড় মন্দির থেকে কোথাও চলে গেছেন। কি বললে? মহাপ্রভু বড় মন্দির ছেড়ে চলে গেছেন? কিন্তু কেন? কেন চলে গেছেন সেটা তো কেউই জানে না। আর মহারাজ এই কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়েছেন। গোটা রাজ্য অশান্ত হয়ে উঠেছে, চারদিকে খোঁজ রব পড়ে গেছে। প্রভুর এভাবে চলে যাওয়াটা মোটেই ভালো লাগছে না। নিশ্চয়ই কিছু অশুভ ঘটতে চলেছে। শুভ না অশুভ সেটা কি করে বলবো? আমাদের প্রভু লীলাময়, তার লীলা তিনি নিজেই বলতে পারবেন। জগা, তোমার জন্য খাবার এনেছি, ওঠো খাবে। না না, আমি উঠতে পারবো না, আমার খুব দুর্বল লাগছে। ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমার খিদে পাইনি, তুমিই খেয়ে নাও। এ কথা বললে কি করে হবে? তোমার শরীর ভালো নেই, তুমি কিছু না খেলে আরো দুর্বল হয়ে যাবে। বন্ধু আমার, জেদ না করে একটু খেয়ে নাও। বলরাম, এবার তুমিও খাও। হ্যাঁ, আমি একটু পরে খাবো, আগে তুমি পেট ভরে খেয়ে নাও। মহারাজ গজপতির জয় হোক। সেনাপতি বটুকনাথ, মহিমাময়ের খবর কিছু পেলে নাকি? ক্ষমা করবেন মহারাজ, আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আমরা কিছুই সন্ধান করতে পারলাম না মহারাজ। আজ তো 2 দিন হয়ে গেল, মহিমাময় কোথায় তার কোনো সংকেত আমাকে দেন। আমার তো খুব চিন্তা হচ্ছে। মনের ঠাকুরের মনে কি আছে তা কে বুঝতে পারে? বলরাম, বলরাম, একটু বাইরে আয় দেখি। হ্যাঁ মা। বলরাম, 2 দিন হয়ে গেল ঠাকুরঘর থেকে বেরোচ্ছিস না। সেখানেই থাকছিস, ওখানেই খাচ্ছিস, ওখানেই ঘুমোচ্ছিস। কি হয়েছে বাবা? না মানে ওই আসলে। বলরাম, আরে তুই শুনেছিস? প্রভু জগন্নাথ 2 দিন হয়ে গেল বড় মন্দির ছেড়ে চলে গেছেন। হ্যাঁ জানি তো, কিন্তু তিনি অন্য কোথাও যাননি, উনি আমাদের বাড়িতেই আছেন। বলরাম, ঠাকুর দেবতা নিয়ে এরকম মিথ্যে পরিহাস করতে নেই। মা, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। জগা আমাদের বাড়িতে, আমাদের ঠাকুর ঘরেই আছে। এই যে শুনছো, শুনবে এসো। বলরাম কি বলছে? হ্যাঁ, ও কি বলছে? আমাদের বলরাম বলছে প্রভু জগন্নাথ নাকি আমাদের ঠাকুর ঘরেই আছেন। হ্যাঁ আছেন তো, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখে দেখবে এসো। তোমরা এখানেই দাঁড়াও, আমি আগে জগার অনুমতি নিয়ে আসি, সে হ্যাঁ বললে দেখবে। জগা, আমার মা বাবা তোমায় দেখতে চাইছে, তাদেরকে ডেকে নেব? এসো, এবার দেখো। হে প্রভু জগন্নাথ, তুমি সত্যি এসেছো। আমরা ধন্য হয়ে গেলাম প্রভু, আমরা সত্যি ধন্য হয়ে গেলাম। কিন্তু এই কথাটা তো মহারাজ গজপতিকে আমাদের জানাতে হবে, না হলে উনি আমাদের শাস্তি দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা এক্ষুনি মহারাজকে গিয়ে জানাতে হবে। বাবা বলরাম, মহিমাময় এখন কি করছেন? জগা এখন ঘুমোচ্ছে। মহারাজ, আপনি নিজে আমাদের এই কুঁড়ে ঘরে এসেছেন? সোমনাথ, যে গৃহে স্বয়ং
জগতের নাথ জগন্নাথ বিরাজ করছেন, তা বড় দেউলের থেকে কম কিসে? মহারাজ, আমায় ক্ষমা করে দিন। জগার জ্বর হয়েছিল বলেই। থাক বলরাম, তোর কোনো কথা বলবার দরকার নেই। আমি সমস্ত কথা শুনে এসেছি। ধন্য তুই বলরাম, ধন্য তোর ভক্তি। তোর ওই ভক্তি স্বয়ং জগন্নাথ দেবকে তোর গৃহে নিয়ে এসেছে। এর থেকেও বড় কথা এই কাজ কে করতে পারে? তুই তো মহান বলরাম, তুই ধন্য। মহান আমি নই মহারাজ, মহান হলো আমার জগা। তার ইচ্ছে না হলে কেউ তার ভক্তও হতে পারে না। তাই জগার জয় হোক। ভক্তের প্রতি তার দয়া এভাবেই বজায় থাকুক। জয় জগন্নাথ। প্রভু, আমার মনে একটা প্রশ্ন আসছে। কমলিনী, বলো, তোমার মনে যা প্রশ্ন আসছে বলো। প্রভু, আপনার মন্দিরে আপনাকে সেবা করার জন্য তো কত সারি সারি সেবক আছে। তাদের ভক্তিতে কি কোনো খামতি থেকে গেছে তাই আপনি বড় মন্দির ছেড়ে হঠাৎ বলরামের কুটিরে চলে গেলেন? কোনো খামতি ছিল না। আমার সখা বলরামের কুটিরে থেকে তার হাতের সেবা পাওয়ার খুব ইচ্ছে করছিল। তাছাড়া বলরামেরও মনে মনে নিজ হাতে আমায় সেবা করার আশা অনেক দিন ধরে ছিল। তাই তো আমি তার কুটিরে চলে গেলাম। ধন্য তুমি প্রভু অন্তর্যামী, ধন্য তুমি প্রভু ভাবগ্রাহী। ভক্তেরা তাদের মনের কথা বলতে না পারলেও তুমি তাদের ভাব বুঝে তাদের অন্তরের কথাও বুঝে যাও। প্রভু, যুগে যুগে ভক্ত আর তোমার এই লীলা যেন চলতেই থাকে।